ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনির নেতৃত্বে তেহরান হয়ে উঠছে আরও অপ্রতিরোধ্য। ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও গোড়া থেকে থামেনি ইরান ইসরায়েল সংঘাত। 12 দিনের সংঘর্ষে দুই পক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে চলছে হিসাব নিকাশ। ইরানের 3টি পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র, অথচ গোপন প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে। ট্রাম্প প্রশাসনের ভেতরে এমন ভিন্ন ভিন্ন মন্তব্যের মধ্যেই তেহরান বলছে বড় কোনো ক্ষতিই হয়নি তাদের, বরং আগের মতোই চলবে পরমাণু কর্মসূচি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাস্তবে ঠিক কতটা পিছিয়ে পড়েছে ইরান? এখন কি করবেন খামেনি? পারমাণবিক বোমা তৈরির পথেই কি হাঁটবে তার দেশ? ইরানের মাটিতে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে দেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছেন ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ নেতারা। ইরান তাদের সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক, ইসরায়েল ও পশ্চিমাদের এমন আকাঙ্ক্ষা কখনোই মানবে না তেহরান। সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। সামরিক বিশ্লেষকরা বলছেন, এখন থেকে নিজেদের অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার জন্য রাশিয়া ও চীনের দিকে আরও ঝুঁকবে ইরান। মস্কোর কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ এবং বেইজিংয়ের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি আমদানির ব্যাপারে জোর পদক্ষেপ নিতে শুরু করবে তেহরান। ট্রাম্পের আচমকা ঘোষণায় সংঘাত থেমে গেলেও ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধের রাজনৈতিক ফলাফল এখনও পরিষ্কার না। তবে অনেক সামরিক বিশেষজ্ঞের ধারণা, এবারের সংঘাত ইরানকে ঠেলে দিয়েছে পারমাণবিক বোমা বানানোর চূড়ান্ত ধাপে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আঘাতপ্রাপ্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি, ফলে এখনও সচল রয়েছে ইরানের ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ সেন্টার। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের বিমান হামলার আগেই সরিয়ে ফেলা হয় 400 কেজি উচ্চমানের ইউরেনিয়াম। 10টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান থাকার বিষয়টি সত্যি হলে এই নিয়ে কি পদক্ষেপ নেবেন খামেনি, সেদিকে কড়া নজর রাখবে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 700 জনকে গ্রেফতার করেছে ইরান। বিশাল এই অপারেশনকে বড় একটি গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংসের সাফল্য বলে আখ্যা দিয়েছে তেহরান। এর আগে দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড, ড্রোন হামলা ও গাড়ি বোমা বিস্ফোরণের পেছনে ইসরায়েলকেই দায়ী করে আসছে খামেনি প্রশাসন। ইরান ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন গুপ্তচরকে মৃত্যুদণ্ডও দিয়েছে। দুই দেশের মধ্যে চলমান এমন গোপন লড়াইয়ের জের ধরে যে কোনো সময় শুরু হতে পারে প্রকাশ্য সংঘাত। ইরান যদি পরমাণু কর্মসূচি আবার চালু করে তাহলে ভয়ঙ্করভাবে এর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, জায়োনিস্ট আগ্রাসনের সামনে মাথা নত করবে না তারা। দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থান চিরতরে বন্ধ করে দিচ্ছে কূটনীতির দরজা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হলেও দেশটির আছে অফুরন্ত জ্বালানি তেলের মজুত। পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে তেলের বিনিময়ে সমরাস্ত্র কেনায় মনোযোগ বাড়াবে ইরান। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সাফল্য টের পেলে সেটা ঠেকাতে তৎপর হবে তেল আবিব। সেক্ষেত্রে হুট করে ভেঙে পড়তে পারে ইরান ইসরায়েলের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অশোভন মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সর্বোচ্চ নেতাকে নিয়ে কোনো প্রকার অসম্মানজনক বক্তব্য ইরান বরদাস্ত করবে না বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে খামেনির ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জয়ের দাবি নাকচ করে দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেন ট্রাম্প। শুধু তাই নয়, কুৎসিত ও অসম্মানজনক এক মৃত্যুদশায় পড়া থেকে ট্রাম্প ৮৬ বছর বয়সী খামেনিকে বাঁচিয়ে দিয়েছেন বলেও দাবি করেন। ট্রাম্পের আপত্তিকর ওই বক্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকে এর কড়া প্রতিক্রিয়া এলো। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি সর্বোচ্চ নেতা প্রসঙ্গে ট্রাম্পকে মুখ সামলে কথা বলার জন্য সতর্কতা জানান, অন্যথায় তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওই পোস্টে আরাকচি বলেন,
ট্রাম্প যদি সত্যিই আগামীতে ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহী হয় তবে তাকে আয়াতুল্লাহ আলী খামেনির ব্যাপারে হিসাব করে কথা বলতে হবে। তিনি এই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং কোটি কোটি ইরানি তার অনুসারী। খামেনিকে অসম্মান করে কথা বলার মধ্য দিয়ে এই অনুসারীরাও অপমানিত হন। ইরানি মূল্যবোধকে আঘাত করে কেউ ইরানের সাথে বন্ধুত্ব পাতাতে পারবে না বলে সতর্ক করেন আরাকচি। তিনি বলেন, ইরানিরা নিজেদের যোগ্যতা সম্পর্কে খুব ভালোভাবেই অবহিত। তারা স্বাধীনতাকে মূল্য দেয় এবং অন্য কেউ তাদের নিয়তি নির্ধারণ করে দেবে কখনোই তা হতে দেয় না। মহান ও শক্তিশালী ইরানিদের কাছে পর্যুদস্ত হয়ে ইরানি মিসাইলের আঘাতে নিজেদের ধুলায় মিশে যাওয়া ঠেকাতে ইসরায়েল কিভাবে ট্রাম্পকে বাবা ডেকে তাদের বাঁচানোর অনুরোধ জানাতে ছুটে গেছে তা সারা দুনিয়া দেখেছে বলে উল্লেখ করেন আরাকচি। এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, বলেন তিনি। এই সূত্র ধরেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানিরা কখনোই অপমান বা হুমকিকে ভালোভাবে নেয় না। এ ধরনের বিভ্রমে ভুগলে তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এসবের প্রতিক্রিয়ায় ইরান তার প্রকৃত সক্ষমতা দেখাতে ন্যূনতম দ্বিধা করবে না। আর তখন ইরান আসলেই কতটা সক্ষম সেই বিভ্রম ঘুচে যাবে, বলেন আরাকচি। এর আগে ২৬ জুন এক ভাষণে খামেনি বলেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে কাতারে মার্কিন ঘাঁটিতে মিসাইল দিয়ে পাল্টা হামলা ছিল যুক্তরাষ্ট্রের মুখে কষে একটা চড় মারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাক গলানোর বিষয়টি পছন্দ করছে না খোদ ইসরায়েলিরা। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থনকেও পছন্দ করছে না জায়নবাদী গোষ্ঠী। ইসরায়েলিরা বলছে, দুর্নীতি ইস্যুতে নেতানিয়াহু দোষ করে থাকলে শাস্তি পাবে, দোষ না করে থাকলে খালাস পাবে। এ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় ইসরায়েলের পাশে ছিল, কিন্তু তার মানে এই না ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি নাক গলাবেন। নেতানিয়াহুর দুর্নীতির বিচার নিয়ে তার কথা বলার কিছু নেই, এমনকি গাজায় কি ঘটছে সেটি দেখারও প্রয়োজন নেই। ট্রাম্প মনে করছেন ইসরায়েলের ইস্যু নিয়ে কথা বলা তার দায়িত্ব, কিন্তু আমি মনে করি ইসরায়েল তার নিজের দায়িত্ব নিতে পারে। সব কিছুর জন্যই ট্রাম্পকে ধন্যবাদ, তবে আমাদের কাজটা আমাদেরই করতে দিন। ইরানের সাথে সংঘাতে ইসরায়েলের পাশে থাকায় ট্রাম্পের প্রশংসা করছে ইসরায়েলিরা। এরপরও তারা মনে করে ইসরায়েলের পলিসি তৈরিতে ট্রাম্পের হস্তক্ষেপ করা উচিত না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি বিচারে প্রসিকিউটরদের সমালোচনা করেন। লেখেন, যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার বিনিয়োগ করে ইসরায়েলের পাশে ছিল, সবসময় থাকবে। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানান। ট্রাম্পের সমর্থনে মধ্যপ্রাচ্যকে আবারও মহান করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে উত্তর গাজা খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় হামাস নিধনে অভিযান চালাতে নতুন করে এই হুঁশিয়ারি দেওয়া হয়। আতঙ্কে অন্যত্র ছুটছে নিরীহ ফিলিস্তিনিরা। এর মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় ত্রাণপ্রার্থী সহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ভূখণ্ডটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬,৪১২ জনে। আহত ছাড়িয়েছে ১,৩৩,০০০-এর বেশি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার কৃত্রিম রক্ত তৈরি করছে জাপানের একদল গবেষক, আর এই রক্ত হবে সার্বজনীন। সহজভাবে বললে এই রক্ত এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এটি যে কোনো গ্রুপের মানুষের শরীরে ব্যবহার করা যায়, অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট ব্লাড গ্রুপের উপর নির্ভর করবে না। বর্তমানে মানুষের শরীরে ৪টি প্রধান রক্তের গ্রুপ আছে, এ, বি, এবি এবং ও। রক্তদানের সময় গ্রুপ না মিলিয়ে নিলে জীবনের ঝুঁকি থাকে, কিন্তু এই নতুন কৃত্রিম রক্ত সেই সমস্যার সমাধান করতে পারে। মেডেজের সূত্র মতে জাপানের ন্যাশনাল ডিফেন্স মেডিকেল কলেজের বিজ্ঞানীরা এই কৃত্রিম রক্ত ২০২৫ সালে ক্লিনিক্যাল ট্রায়াল বা মানুষের ওপর পরীক্ষা শুরু করতে যাচ্ছেন। এই রক্ত তৈরি হবে লাল রক্তকণিকার বিকল্প হিসেবে বিশেষ ধরনের অণু ও কৃত্রিম কণিকা ব্যবহার করে। এগুলো অক্সিজেন বয়ে নিয়ে শরীরে কোষে পৌঁছে দিবে, ঠিক প্রকৃত রক্তের মতো। নিউজউইকের একটি রিপোর্ট অনুযায়ী এই রক্ত এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে দীর্ঘ সময় ফ্রিজে এটি সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়। ২০২৩ সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী
প্রতিদিন গড়ে প্রায় 118 মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন হয়, কিন্তু সেই তুলনায় রক্ত সংগ্রহ অনেক কম, ফলে জরুরি সময়ে রক্তের ঘাটতি দেখা যায়। মেডস্কেপের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু যুক্তরাষ্ট্রেই বছরে প্রায় 29,000 ইউনিট রক্তের অভাব রয়েছে, যার ফলে প্রায়ই রোগীর জীবন বাঁচানো সম্ভব হয় না। আর বাংলাদেশের মতো দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট। এই ইউনিভার্সাল আর্টিফিশিয়াল ব্লাড চালু হলে এর কিছু বড় সুবিধা হবে। প্রথমত, কোনো রক্ত গ্রুপ মেলাতে হবে না। রক্তদানের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় ঝামেলা। দ্বিতীয়ত, সংরক্ষণ সহজ হবে। বর্তমানে মানুষের রক্ত 42 দিন পর্যন্ত ফ্রিজে রাখা গেলেও সময়ের সাথে এর কার্যক্ষমতা কমে যায়, কিন্তু কৃত্রিম রক্তের আয়ু অনেক বেশি হতে পারে। তৃতীয়ত, দুর্গম অঞ্চলে বা যুদ্ধক্ষেত্রে যেখানে তাজা রক্ত পাওয়া কঠিন, সেখানেও সহজে এই রক্ত নিয়ে যাওয়া যাবে। নিউজউইক জানিয়েছে, এটি প্যাকেট আকারে সহজে বহনযোগ্য হবে এবং দ্রুত প্রয়োগ করা যাবে। তবে এর কিছু সীমাবদ্ধতা বা ঝুঁকিও আছে। মেডস্কেপের বিশ্লেষণে বলা হচ্ছে, কৃত্রিম রক্ত মানুষের রক্তের সব কাজ করতে পারবে না। যেমন, এতে রোগ প্রতিরোধক শ্বেতকণিকা বা প্লাটিলেট থাকছে না, ফলে রোগ প্রতিরোধ বা রক্ত জমাট বাঁধার কাজের জন্য আসল রক্তই লাগবে। তাছাড়া মানবদেহে নতুন কোনো পদার্থ ঢুকালে অ্যালার্জি হতে পারে, এজন্য দীর্ঘমেয়াদী পরীক্ষা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া এই রক্তের মূল্যও একটি বড় প্রশ্ন। এখনও সঠিক দাম জানানো না হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতি ইউনিট কৃত্রিম রক্তের দাম প্রাথমিক পর্যায়ে $300 থেকে $500 পর্যন্ত হতে পারে। তবে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে খরচ হয়তো কিছুটা কমবে। জাপানের গবেষকরা আশা করছেন 2025 সালের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে 2030 সালের দিকে এই রক্ত বাজারে আসতে পারে। তখন বিশ্বব্যাপী যে রক্তের সংকট তা অনেকটাই মেটানো সম্ভব হবে। এনডিটিভির বিশ্লেষণে বলা হচ্ছে, শুধু এই প্রযুক্তি চালু হলেই বছরে লাখ লাখ মানুষের জীবন বাঁচতে পারে। ইউনিভার্সাল আর্টিফিশিয়াল ব্লাড হলো চিকিৎসা বিজ্ঞানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। 2025 থেকে শুরু করে আগামী কয়েক বছর ধরে চলবে ক্লিনিক্যাল ট্রায়াল, নিরাপত্তা যাচাই ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজ। যদি এই উদ্যোগ সফল হয়, তাহলে ভবিষ্যতে মানুষের রক্তের উপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে এবং যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ফাঁস হওয়া ফোনালাপের জেরে জনগণের তীব্র বিক্ষোভের মুখে সাময়িকভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে একটি সংবেদনশীল ফোনালাপ ফাঁসের ঘটনায় থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘন ও অসততার অভিযোগ আনা হয়েছে। এরপরই প্রধানমন্ত্রী পেতংতানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। গেল মেতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত এক সীমানা অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে থাই প্রধানমন্ত্রী পেতংতানের সঙ্গে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের ফোনের আলোচনা ফাঁস হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। শুরু হয় তুমুল বিক্ষোভ। মঙ্গলবার বিচারপতিরা সর্বসম্মতভাবে পেতংতানের সাময়িক বরখাস্তের আবেদন গ্রহণের পক্ষে রায় দেয়। এর মাধ্যমেই শুরু হলো পেতংতানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত। 9 জন বিচারপতির মধ্যে 7 জনই পেতংতানের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তের পক্ষে এবং 2 জন এর বিপক্ষে ভোট দেন। তবে নিজের পক্ষে প্রমাণ হাজির করতে তাকে 15 দিন সময় দিয়েছে আদালত। এ সময়ে এই দায়িত্ব পালন করবেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকিত। ফাঁস হওয়া ফোনালাপে থাই প্রধানমন্ত্রী পেতংতান থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন। সেনাবাহিনীর ক্ষমতাধর ভূমিকার কারণে এ ধরনের মন্তব্যকে থাইল্যান্ডের রেড লাইন হিসেবে বিবেচনা করা হয়। একই সাথে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলে ডেকে তার প্রতি অতিমাত্রায় নমনীয়তা দেখান। এই ঘটনার জেরে তার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে থাইল্যান্ড। এরই মধ্যে থাইল্যান্ডে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে জোট সরকার। তবে পেতংতান ক্ষমা চেয়ে বলেছেন, তার মন্তব্যটি শুধুমাত্র কূটনৈতিক কৌশলের কারণে করা হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি আবারও নিশ্চিত করতে চাই যে আমার উদ্দেশ্য ছিল জাতির কল্যাণের জন্য। এই বরখাস্তকালীন সময়টাতেও আমি দেশের প্রতি কাজ চালিয়ে যেতে চাই। একজন থাই নাগরিক হিসেবে আমি যে পদেই থাকি না কেন কাজ চালিয়ে যেতে প্রস্তুত।
তবে দেশের দায়িত্ব নেয়ার জন্য নতুন মুখ খুঁজছে থাই নাগরিকরা। আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তিনি উপযুক্ত নন বলে মনে করি আমরা। তাই দেশের ভালোর জন্য আমাদের নতুন কাউকে খুঁজে বের করা উচিত। এখানে ধনীরা আরামে জীবনযাপন করছে, তবে দরিদ্ররা আরও দরিদ্র হয়ে যাচ্ছে। এজন্যই আমরা বিক্ষোভ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। পেতংতানকে বরখাস্তের পর থাইল্যান্ড স্থিতিশীলতা বজায় রাখতে পারবে বলে আশা করছে থাই পর্যটন মন্ত্রী সরাওং থিংথং। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 6 মাস না পেরোতেই নিজের দেশ তো বটেই, বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর এবার ভর করেছে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার ভূত। গত কয়েক মাসে ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন আর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে মোড়লইপনার ধারাবাহিকতায় হাত দিয়েছেন গাজা যুদ্ধবিরতি আদায়ের মিশনে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের পরম মিত্র ট্রাম্পের জোর খাটানো যুদ্ধবিরতিতে কি গাজার স্বার্থ রক্ষা হবে? আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে হুমকি দিয়ে যুদ্ধবিরতি চাপানোর ফল বুমেরাং হবে না তো? এবারও সামাজিক মাধ্যম ব্যবহার করে যুদ্ধবিরতি বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতির ঘোষণা দিয়ে বসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে পরীক্ষিত পরম মিত্র ইসরায়েলের প্রতি অনুরাগ আর হামাসকে চোখ রাঙানির বিষয়টি আর রাগঢাকের মোড়কে নেই। বলেছেন 60 দিন মেয়াদী গাজা যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল, তবে মানতে হবে কিছু শর্ত। যদিও অপ্রকাশিত শর্তের তালিকা নিজে প্রকাশ না করে এই দায়িত্ব চাপিয়েছেন যুদ্ধবিরতির মধ্যস্থতার দীর্ঘদিনের পরিচিত পক্ষ সংযুক্ত আরব আমিরাত আর মিশরের ওপর। ইসরায়েলের শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি করাতে হামাসকে চোখ রাঙানোর মোক্ষম সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প। বলেছেন, এই প্রস্তাবে রাজি না হলে কপালে জুটবে চরম পরিণতি। এমন সময় এই খবর এলো যখন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আসন্ন সফর ঘিরে ধারাবাহিক বৈঠক করছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী আর সামরিক কর্মকর্তাদের সাথে। শনিবার ওয়াশিংটন ডিসি সফরে যাওয়া নেতানিয়াহু 7 জুলাই যাবেন হোয়াইট হাউসে, বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। ওই বৈঠক থেকেই গাজা যুদ্ধবিরতি নিয়ে যুগান্তকারী সিদ্ধান্তের আগাম আভাস দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, নেতানিয়াহুও চান গাজার সহিংসতা অবসান হোক। এখনো গাজায় আমাদের 50 জন জিম্মি আছেন। তারা ফেরত না আসা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। আশা করছি মধ্যস্থতার বিষয়ে সুখবর পাব। মাত্র একদিনে 20 লক্ষাধিক খাদ্য, বিদ্যুৎ, নির্মাণ সহ বিভিন্ন সামগ্রী বিলি করা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে এসব লুটপাট করেছে হামাস। মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে জাতিসংঘ রাজনীতি করছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে বলতে চাচ্ছি, গাজাবাসীর ভালো চাইলে অবিলম্বে অপবাদ দেয়া আর বাধার দেয়াল তৈরি করা বন্ধ করুন। জাতিসংঘ সদর দপ্তরে এই বক্তব্যে যুদ্ধবিরতিতে ইসরায়েলের টালবাহানা বুঝতে আর বাকি নেই। 1 বছরের বেশি সময় বর্বর গণহত্যা চালানোর পর এবছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্চে তা ভেস্তে যায়। এক্ষেত্রে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ইসরায়েল ও হামাস। ট্রাম্পের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেয়া হামাস আগেভাগেই যুদ্ধবিরতির জন্য গাজা থেকে ইসরায়েলের সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের জোরালো শর্ত দিয়ে রেখেছে, আর হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তার মেঘ থেকেই যাচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের আশাবাদের ভরসায় নতুন মধ্যস্থতার তোড়জোড় শুরু হলেও দ্বিগুণ গতিতে গাজায় হামলার তীব্রতা আর ফিলিস্তিনিদের হত্যার মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। প্রতিদিন ইসরায়েলি হায়েনাদের হত্যার শিকার হচ্ছে গড়ে 100 গাজাবাসী। এর বড় একটি অংশ ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে জড়ো হওয়া ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েলের বিমানবন্দর সহ অন্তত 4টি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। এবার ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ ব্যবহার করেছে হুথিরা। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে ঢোকা মাত্র সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মধ্যে। বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে নেমে আসেন রাস্তায়, ছুটতে থাকেন, খুঁজতে থাকেন ভরসার বাংকার। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
He's a communist. We're going to go to a communistic state. That's so bad for New York. জোহরান মামদানি একজন কমিউনিস্ট। আমি বিশ্বাস করতে পারছি না যে নিউ ইয়র্কে এই কমিউনিস্টের মতো কেউ একদিন নির্বাচিত হবে। এটা আমাদের দেশের জন্য ভয়াবহ ব্যাপার। নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেট মেয়র প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর মামদানিকে এভাবেই কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Terrible thing for our country, by the way. শুধু তাই নয়, মামদানিকে গ্রেফতারের হুমকিও দিয়েছেন ট্রাম্প। গত 1 জুলাই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হুমকি দেন, মামদানি যদি অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্মকর্তাদের কাজ বাধাগ্রস্ত করেন তাহলে তাকে গ্রেফতার করতে হবে। সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের এক নির্বাচনী র্যালিতে মামদানি সাফ জানিয়ে দেন তিনি ট্রাম্পের এসব হুমকিকে ভয় পান না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমাকে গ্রেপ্তার করা উচিত, আমাকে নির্বাসনে পাঠাতে চান তিনি এমন একজন সম্পর্কে কথাগুলো বলেছেন যে কিনা নিউ ইয়র্ক শহরের প্রথম অভিবাসী ও মুসলিম মেয়র হতে চলেছেন। তিনি আমার লড়াই থেকে মনোযোগ সরিয়ে নিতে চাইছেন। এই মুহূর্তে নিউ ইয়র্কবাসীর এমন একজন নেতা দরকার যে কেবল নির্বাচনে জয়লাভ করেই সন্তুষ্ট হবে না, বরং এই শহরকে নেতৃত্ব দেবেন। আমরা প্রত্যেক নিউ ইয়র্কবাসীর প্রতিনিধিত্ব করার চেষ্টা করব। এর আগে টেনেসির ডানপন্থী রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি অগলস দাবি করেন মামদানির নাগরিকত্ব বাতিল করা উচিত। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইঙ্গিত দেন মামদানির নাগরিকত্বের বিষয়ে তদন্ত শুরু হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন মামদানির নাগরিকত্ব বাতিলের হুমকি দিলেও আইনি দিক থেকে সে ক্ষমতা সীমিত। নাগরিকত্ব বাতিলের জন্য কঠোর প্রমাণ ও যথাযথ আইনি প্রক্রিয়া প্রয়োজন। নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে একটি জটিল ও দীর্ঘ আইনি প্রক্রিয়া থাকে যা কেবল রাজনৈতিক ইচ্ছার ওপর নির্ভর করে না। ফলে ট্রাম্পের এই পরিকল্পনা আইনি ও সাংবিধানিক বাধার কারণে বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নেভাডা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইকেল কাগান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে তাদের মূল আবেদনে জালিয়াতের প্রমাণ থাকতে হয়। মামদানির ক্ষেত্রেও এটি সম্ভব নয়। রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানোর জন্যই ট্রাম্প এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন বলে মনে করেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত মামদানি 1998 সালে 7 বছর বয়সে আমেরিকায় আসেন। তিনি প্যালেস্টাইন স্টুডেন্টস ফর জাস্টিসের একটি শাখার সহপ্রতিষ্ঠাতা। 2023 সালে গাজায় যুদ্ধবিরতির দাবিতে হোয়াইট হাউসের বাইরে অনশন ধর্মঘটেও যোগ দিয়েছিলেন তিনি। নিউ ইয়র্কে বসবাসরত প্রগতিশীল যুব সমাজের মাঝে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। অনেকে তাকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন মুখ বলেও অভিহিত করেছেন। গত কয়েক দশক ধরে বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকত্ব বাতিল করেছে। 1926 থেকে 1940-এর দশকের মাঝামাঝি সময়ে প্রতি বছর শত শত মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। সে সময় নাগরিকত্ব বাতিল করা ব্যক্তিদের মধ্যে কমিউনিস্ট এবং নাৎসি সহানুভূতিশীলরাও ছিলেন। 1967 সালে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয়, জালিয়াতি বা গুরুতর অপরাধের নির্দিষ্ট মানদণ্ড পূরণ না করলে একজন মার্কিনীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। এরপর ধীরে ধীরে এই প্রবণতা কমতে থাকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।